দিবেন আমাকে স্ত্রীর অধিকার? তখন মায়ান বলল, না, আই এম সরি, আমার পক্ষে তোমাকে গ্রহণ করা সম্ভব না। তুমি সবকিছু গুছিয়ে নাও, একটু পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর হ্যাঁ, আমি আমার বাড়ি যাচ্ছি, তুমি তোমার বাড়িতে যাবে। আমি বললাম, মানে এসব কি বলছেন আপনি? তখন সে বলতেছে, চুপ, একদম চুপ, আর একটা কথাও আমি শুনতে চাই না, সবকিছুর এখানেই সমাপ্ত। তারপর আমি আর মায়ান বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমি সারা রাস্তা মায়ানের কাঁধেই মাথা রেখে যাই, আর অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছাই। আব্বু আম্মু আমাদের দেখে একদম অবাক হয়ে যায়, আর খুব খুশিও হয় আমাদের দেখে। মায়ান এরকম একটা ভাব দেখালো, বুঝতেই পারলো না বাবা মা যে আমাদের মধ্যে একটা সমস্যা চলছে, ঝামেলা আছে। আব্বু আম্মু আমাদের ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নিতে বলল। মায়ান বলল, না, আগে আমরা রেস্ট নিব, তারপরে খাবার খাবো। পরে আমরা দুজন একসাথে ঘুমিয়ে পড়ি। পরে আব্বু আম্মু আমাদের খাবারের জন্য ডাকেন, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। এরপর মায়ান সবার সামনে বলল তার একটা জরুরি কাজ আছে, এই জন্য আমার চলে যেতে হচ্ছে, আমি আবার পরে আসবো, মেঘা থাকুক। আব্বু আম্মু বলে, তাহলে কাজটা সেরে তাড়াতাড়ি চলে এসো। মায়ান বলল, সময় লাগবে, অন্য সময় আবার আসবে, কাজটা হতে দেরি লাগবে। আব্বু আম্মু মায়ানকে আবার আসতে বলে বিদায় জানান। মায়ান গেট অব্দি চলে যায়। আমি মায়ানকে গেটের সামনে গিয়ে বলি, না গেলে হয় না, কেন আমার সাথে এরকমটা করছেন? আমি কি এমন অন্যায় করেছি? মায়ান তখন বলল, আমি সেই মেয়ের সাথে থাকবো না যে মেয়ে তার পুরনো প্রেমিককে 2 দিনের মধ্যে ভুলে যেতে পারে, আর অচেনা একজন মানুষকে 2 দিনের মধ্যে বুকে জায়গা দিতে পারে। তখন আমি বললাম, এখানে তো আপনার খুশি হওয়ার কথা, আপনি রেগে যাচ্ছেন কেন? তখন সে বলল, কারণ জানতে চাও? আমি বললাম, হ্যাঁ, জানতে চাই। কারণ হলো, তুমি একসময় যাকে ভালোবাসছিলে, আমি হলাম সেই কল্প, যাকে তুমি খুব করে ভালোবেসেছিলে। আমি তোমার সেই প্রেমিক পুরুষ যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে, যাকে ছাড়া তুমি একটা মুহূর্ত থাকতে পারতে না, তোমার দম বন্ধ হয়ে আসতো। আর গতকাল যাকে তুমি আজীবনের জন্য ব্লক করে দিয়েছো, সে কল্পই হচ্ছে আমি। আর আমি সেদিন মাঝপথে তোমাকে ছেড়ে যাইনি, আর না আমি পালিয়েছি। তুমি যেদিন আমাকে বিয়ের কথা বলেছিলে আর দেশে আসার কথা বলেছিলে, সেদিনে আমি মনে মনে সিদ্ধান্ত নেই আমি দেশে আসবো। যাকে আমি ভালোবাসি তাকে আমি কোনো রকমেই হারাতে পারবো না। কিন্তু হঠাৎ করেই আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি সহ আমাদের অফিসের অনেকেই পুলিশের ঝামেলায় পড়ে। বসের একটা ভুলের কারণে সেজন্য আমাদের সবাইকে পুলিশের ঝামেলায় পড়তে হয়, যার কারণে আমাদেরকে জেলে পাঠানো হয়। তখন আমি না পারছিলাম তোমাকে কিছু জানাতে, না কোনো কিছু করতে। আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আমাদের 3 মাসের জেল হয়ে যায়। এই 3টা মাস আমি কিভাবে কাটিয়েছি একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমার আম্মুকে আমি কোনো কিছু জানাতে পারিনি। আমার আম্মু আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পেরেছে। আমার আম্মু দিনরাত কান্নাকাটি করেছে আমার জন্য। আর এদিকে তুমি খুশিতে খুশিতে বিয়ের পিড়িতে বসে গেছো। আমি মায়ানের কথাগুলো শুধুমাত্র চুপ করে শুনছিলাম, কোনো কথাই বলছিলাম না। মায়ান আমাকে বলল, আরে তোমার কি একটা বারো এই মাথায় এটা আসেনি আমার কোনো কিছু হয়ে গেল কিনা? ও না, তোমার মনে আবার এটা কেনই বা আসবে? তুমি তো আমাকে বিশ্বাসই করতে পারোনি। তুমি তো ভেবে বসেছিলে আমি তোমাকে ঠকিয়ে পালিয়েছি। আসলে কি জানো, তুমি আমাকে ভালোই বাসোনি, আমিও শুধু তোমাকে ভালোবেসে গিয়েছিলাম। দেখো, আমি জেল থেকে ছাড়া পেয়ে আমি তোমাকে মেসেজ করতে গিয়েছিলাম যে আমি আসছি, টিকিট কেটেছে, আমি এই সমস্যায় ছিলাম, কিন্তু তুমি আইডি ইনঅ্যাক্টিভ করে রেখেছো, তার জন্য আমি পারিনি তোমার সাথে যোগাযোগ করতে। এরপর আমি কি করেছি জানো? যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেকে আমি ফোন দেই। তখন তোমার বিয়ের কথা চলছিল, কারণ আমি তোমার কোনো খবরই রাখতে পারছিলাম না। আমি ভয়ে ছিলাম ওই ছেলের সাথে তোমার বিয়ে হয়ে গেছে কিনা। এখন হয়তো ভাববে আমি ওকে চিনলাম কিভাবে। আরে ও আমার বন্ধু, খুব ভালো বন্ধু ছিল ও আমার। বিদেশে গিয়ে ওর সাথেই আমার প্রথম পরিচয়, আর ওর সাথেই আমরা একসাথে থাকতাম। পরে সে অন্য জায়গায় কাজ পেয়ে চলে যায়, আর এখানে গিয়ে তোমার ফুফাতো ভাইয়ের সাথে পরিচয় হয়। সেদিন তুমি ওর পরিচয় দেওয়ার পরে আমি ওকে চিনে গিয়েছিলাম, কিন্তু তখন আমি তোমাকে বলিনি। ভেবেছিলাম দেশে এসে তোমাকে সবকিছু বলবো, আর হঠাৎ করে এসে আমি তোমাকে সারপ্রাইজ দিব। কিন্তু তার হলো কোথায়? শেষমেশ আমি যেই ভয়টা পেয়েছিলাম সেটাই হতে যাচ্ছিল। আমি যখন ওই ছেলেটাকে ফোন দিলাম তখন সে বলল তার নাকি বিয়ে কিছু ঘন্টা পরেই, আর সে যাকে বিয়ে করছে তার নাম নাকি মেঘা। আমি ঠিক তখনই তাকে বলি, তুমি এই বিয়েটা করো না। অনেক রিকোয়েস্ট করলাম তাকে, এবং আমার আর তোমার সম্পর্কের কথা সবকিছু খুলে বললাম তার কাছে। অবশেষে সে আমার কথা শুনে তোমাকে বিয়ে করতে না করেছে। তখন ও বলল, বিয়ের সব প্রস্তুতি শেষ, এখন যদি আমি না করে দেই মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এলাকার লোকজন তাকে খারাপ কথা বলবে। আমি তাকে বললাম, এই নিয়ে কোনো চিন্তা করিস না, আমি এসেই তাকে আমার করে নিয়ে যাব, কয়েক ঘন্টা লাগবে মাত্র। তুই আমাকে ওদের বাড়ির ঠিকানাটা বল, আমি সোজা গিয়ে ওদের বাড়িতে উঠবো, আর তুই ওদেরকে না করবি দুপুর বা বিকেলের দিকে, আর ততক্ষণে আমি ওদের বাড়িতে পৌঁছে যাব। আর ওর বিয়ের কথা ভেঙে যাওয়ার কথা শুনলে ওর মা বাবা হয়তো অসুস্থ হয়ে যাবে, ভেঙে পড়বে, আর এলাকার মানুষের কথা শোনার কারণে যদি তারা অসুস্থ হয়ে যায়, এর জন্য আমি ওদের বাড়িতে যাওয়ার পরেই ফোন দিব, তখনই তুই না করবি। তাও বন্ধু, তুই আমার জীবনটা বাঁচা, আমি ওকে ছাড়া বাঁচবো না। তারপর ও আমার কথা মতো তাই করে। তারপরে সবকিছু তো তোমার জানা, আর তোমার আমার কথা আমার আম্মুকে বলি, আম্মু তো আমার খুশিতেই খুশি। কিন্তু আফসোস, আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ভালোবাসেনি। আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি ঠিকই, কিন্তু সে আমাকে মন থেকে ভালোবাসেনি। আমি জানতাম তুমি বুঝতে পারবে না আমি যে সে গল্প, কারণ তুমি আমার ডাক নামটাই জানো, আমার সার্টিফিকেট নামটা তুমি জানো না।
ইয়েস মেঘা, ইয়েস, আমি মিস্টার মায়ান রহমান কল্প, ওরূপে তোমার বর। তবে আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি মুক্ত। যে মেয়ে তার ভালোবাসার মানুষকে মানে কল্পকে ছেড়ে মাত্র 2 দিনের মায়ানকে কাছে টেনে নিতে চায়, ভালোবাসার অধিকার চায়, স্বামীর অধিকার চায়, সেই মেয়ের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি মানতে পারবো না আমার মেঘা আমাকে ভালোবাসে না, আমার মেঘা কল্পকে ভালোবাসে না, আমি এটা মানতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও, তুমি ভালো থেকো, আমি আসছি। মায়ান আমাকে রেখে সত্যি সত্যি চলে যায়। আমি একটা কথাও বলিনি, শুধু ওর কথাগুলো চুপ করে শুনেছি। মায়ান রহমান কল্প চলে যাচ্ছে, আমি শুধু ওর দিক তাকিয়েই ছিলাম। পরে আমার রুমে আমি চলে আসি। গল্প সারাটা দিন বাইরে বাইরেই ছিল। যখন রাত হয় তখনও আমাদের বাসায় সে আসে না। গল্প যখন রিক্সাওয়ালাকে টাকা দিতে যায় তখন তার মানি ব্যাগটা হাত থেকে পড়ে, তার মানি ব্যাগের সব কাগজপত্র সব মাটিতে লুটে পড়ে যায়। সে মানি ব্যাগের কাগজপত্রগুলো যখন উঠাতে গেছিল তখন সে একটা চিরকুট পায়। সে চিরকুটটা দেখতে পেয়ে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তখন সে রিক্সাওয়ালা মামাকে বলে, আপনি রিক্সা ঘুরান, আমাকে দ্রুত বাস স্টেশন পৌঁছে দেন, আমি আমার মেঘার কাছে যাব। গল্প যেন ঝড়ের ব্যাগে আমাদের বাসায় চলে আসে। আব্বু আম্মু কল্পকে এত রাতে আমাদের বাসায় দেখে অবাক। কল্পকে তখন জিজ্ঞাসা করে, তোমার কাজটা কি বাবা শেষ? তখন মায়ান রহমান কল্প বলতেছিল, মেঘাকে তো অসুস্থ দেখে গিয়েছিলাম, ওর মাথাটা ধরাচ্ছিল, বমি বমি ব্যাগ ছিল, এই জন্য আবার চলে আসলাম, ওর জন্য কেমন যেন করছিল। তখন আম্মু বলল, খুব ভালো করেছো বাবা, তুমি এসেছো, যাও ভিতরে যাও। আমি শুয়েছিলাম, তখন আমাকে কল্প গিয়ে আমাকে শোয়া থেকে উঠিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে।